বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো ডেভিল ইনুসের কিছু ভুয়া উদ্যোগ, ভুয়া বক্তব্য এবং ছলচাতুরি নিয়ে। তার আগে একটি মজার কথা বলতে চাই, সেটা হচ্ছে পরশুদিন আপনারা জানেন যে গুলিস্তানে আওয়ামী লীগের বেশ বড় সড়ো আর কি, এই সময়ের জন্য বড় সড়ো বলতে তো কয়েক লাখ বোঝায় সেটা না, বাট হাজারেরও বেশি উপস্থিতি নিয়ে একটি সাহসী মিছিল হয়েছিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর উক্তির প্রতিবাদে। সেই মিছিলটা শুরু হয়েছিল বাইতুল মোকাররমের জিপিওর ওখান থেকে। মিছিলটা শুরু হওয়ার পরে আমাদেরই কিছু পরিচিত মুখ না আর কি, অপরিচিত বেশ কিছু লোকজন আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে ছিল। যখনই মিছিলটা শুরু হয়েছে, স্টেডিয়াম ক্রস করার পর ওইখানে যে সমস্ত কতগুলো ফালতু লোকজন যারা সাইনবোর্ড লাগিয়েছে, ব্যানার লাগিয়েছে, আওয়ামী লীগ অফিস দখল করেছে, ওরা যেভাবে পারছে 2 মিনিটের মধ্যে পুরা এলাকা খালি হয়ে গেছে। অথচ মিছিল কিন্তু বঙ্গবন্ধু এভিনিউতে ঢুকে নেই। তো এই কথাটা বললাম এই জন্য, এটা মজার এই জন্যে যে কত সাহস এরা কত শক্তিশালী। মিছিল শুনেই তারা নদী সাঁতরিয়ে পাড়ি দেয়, আর চাইলে ওদেরকে তখন সবগুলোরে পিটিয়ে একদম বস্তা বেঁধে যেত, কিন্তু এটা এখন করা যাবে না। ওরা ওখানে ঘাঁটি করুক, সময় মতো সবগুলিকে স্টেডিয়ামে নিয়ে ঝুলে রাখা যাবে যখন সময় হবে। এইসব দখলদারকে, শুধু ওদের না, ওদের যারা গুরু আছে তাদের সহ। আপনারা জানেন যে ডেভিল ইনুস বিভিন্ন দেশে বক্তৃতা দিতে একটি কথার ফুলঝুরির বক্তা হিসাবে পরিচিত, যার কোনো ভিত্তি নেই, যার কোনো অন্তঃসার নেই। মানুষকে 9-6 বুঝিয়ে, এখন 3-0 বুঝিয়ে সে একটা বক্তা হয়ে গেছে, আন্তর্জাতিক বক্তা হয়ে গেছে। তার সেই অভ্যাস তো ছাড়তে পারেনি। বাংলাদেশে যখন ডাকাতি করে ক্ষমতা দখল করলো, তারপর থেকে আপনারা যদি মিলিয়ে দেখেন, যত বক্তৃতা করেছে, যত বিষয় নিয়ে আলোচনা করেছে, যত প্রতিশ্রুতি দিয়েছে, একটা প্রতিশ্রুতি একটাও সে পূরণ করতে পারেনি। কোনো প্রতিশ্রুতির সাথে, কোনো বক্তৃতার বিষয়ের সাথে বাংলাদেশের কোনো ভিত্তি নেই। দেখেন, আমি রোহিঙ্গা একটি ইম্পর্টেন্ট ইস্যু, সেটা নিয়ে একটু পরেই আসছি। তার আগে আরো কয়েকটা বিষয় সে কি বলেছে। সে যে আমি অনেক সময় তাকে রাজনৈতিক মূর্খ বলি। সে পিএইচডি দারি, সে উচ্চশিক্ষিত মানুষ, তাতে কোনো সন্দেহ নাই। তার অভিজ্ঞতাও অনেক, তাতেও কোনো সন্দেহ নাই। কিন্তু সেগুলি কিসের? সেগুলি সব হলো তার খারাপ পথে ব্যবহার করার জন্য সেই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অর্জন করেছে। তার সমস্ত অভিজ্ঞতাই হইল নয়ছয় করার অভিজ্ঞতা, মানুষকে ঠকানোর অভিজ্ঞতা, আত্মসাৎ করার অভিজ্ঞতা, নিজেকে প্রকাশ করার অভিজ্ঞতা, নিজের স্বার্থ হাসিলের অভিজ্ঞতা। এটিই তার অভিজ্ঞতা, যার জন্য আমরা যারা সৎপথে থেকে দেশমাতৃকার টানে দেশের কাজে নিজেদের জীবন উৎসর্গ করেছি, ত্যাগ করেছি, আমাদের মতো লোকরা তাকে মূর্খই মনে করে। মূর্খ জাতীয় স্বার্থে মূর্খ, জাতীয় রাজনীতির কারণে মূর্খ। তা আসল কাজে সে ঠিক আছে, সেটা হলো টাকা বানানোর কাজে। দেখেন, উনি মালয়েশিয়ার
প্রধানমন্ত্রী 4 ঘন্টার জন্য ঢাকায় আসছিল অক্টোবরের 4 তারিখে 2024 সালের। উনি বেসিক্যালি পাকিস্তান যাওয়ার কথা, ওনার অনুরোধে এখানে একটু থেমে গেল, যাতে মানুষকে দেখানো যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আমার সাথে খুব ভালো। ওনার তো এই শোআপটা খুব বেশি, ছবি তোলা, এটা করা সেটা করা, মানুষকে দেখানো, কারণ মানুষকে জানানো উনি যে কিছু না মানুষ মনে করে, বা উনি যে কিছু আদতে যে কিছু না, ওই কিছু বোঝানোর জন্য মানুষের বড় বড় মানুষদের, গুরুত্বপূর্ণ মানুষদের সাহচর্যে এসে সেটাকে প্রমাণ করতে চায়। তো ওইটারই একটা ওই কৌশলীর অংশ হিসেবে মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এখানে 4 ঘন্টার জন্য স্টপ ওভার করেছিল। তখন তার সাথে মিটিংয়ে 2টা বিষয়ে আমি কথা বলবো। একটা হলো যে বাংলাদেশে যে 18,000 কর্মী মালয়েশিয়া যাওয়ার কথা ছিল, যাদের সময় মতো কাগজপত্র তৈরি হয় না, সময় মতো প্লেনের শিডিউল পায় না, এই জন্য যেতে পারে, আর সবই ঠিক ছিল, তো তাদেরকে ফেরত নেওয়ার জন্য অনুরোধ করেছে। এখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেছে আমি দেখব, কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যাওয়ার পরে উনি সহ এই ডেভিল ইনুস নিজে বলেছে প্রধানমন্ত্রী কথা দিয়েছে এবং অতি শীঘ্রই তারা দেশে যাবে। 1 বছর হওয়ার কাছাকাছি সময়, আমরা 11 মাস হচ্ছে, এদের কোনো যাওয়ার কোনো নাম নাই। এটা হলো প্রথম ব্লাব। ওই মিটিংয়েই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে সে অনুরোধ করেছে আসিয়ানে যোগ দেওয়ার জন্য। আমাদের এই এশিয়া প্যাসিফিক রিজনে যেই দেশগুলো, সেগুলোই সম্মিলিত সহ 10টা দেশ মিলিয়ে একটা সংগঠন আসিয়ান, খুবই গুরুত্বপূর্ণ একটা সংগঠন, জোট। এটা আসিয়ানের জন্য শুনি অনুরোধ করেছে। তো এখন কথা হচ্ছে, আসিয়ানের তো যোগ দেওয়ার কোনো সুযোগ নেই আমাদের মতো দেশের। আমরা আসিয়ানে আমরা যত ডায়ালগ পার্টনার হতে পারি, যেটা ভারত হয়েছে। তো এখন ওয়ের উপরে তো আমরা যাওয়া না, যাইলে তা আগে ভারত যাবে না, তো ভারতও আসিয়ানের মেম্বার হতে পারবে না, কারণ ওদের একটা বর্ডার আছে, মায়ানমারের এই পাশে আসবে না সে, মানে তার মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এইদিকে তারা আসবে না। এটা অনেক আগের সিদ্ধান্ত, এগুলো তো ওনার জানা নাই। উনি বলে ফেললো আসিয়ানের সদস্য হওয়ার জন্য। এই মালয়েশিয়াতে গেছে, সেখানেও সে আইসা বলছে তার জন্য আসিয়ানের সদস্য। এখন আবার নতুন করে বলতেছে মানে আসিয়ানে যাতে আমরা পার্টনার হতে পারি সেই সুযোগ দেওয়ার জন্য, কারণ এতদিনে বুঝছে যে এটা হলো ইম্পসিবল একটা জিনিস, মানুষকে শোনানো যে আমি আসিয়ান মেম্বার হব, হুইচ ইজ নট পসিবল। গেল একটা। সার্ক প্রথম কয়েকটা পত্রিকার সাক্ষাৎকার দিয়ে বলেছে সার্ককে আবার উনি বুঝাতে চাচ্ছে যে আমি একটা বিরাট কিছু, আমি বললেই সবকিছু এক হয়ে যাবে, বা আমাকে সেভাবে মূল্যায়ন করে, যার জন্য সার্ক তিনি আবার পুনরুজ্জীবিত করবেন। পরবর্তীতে স্বীকার করেছে যে ভারতের বিরোধিতার কারণে সার্ক পুনরুজ্জীবিত হচ্ছে না, ভারতকে দোষারোপ করেছে। এবং এটাও সত্য, পাকিস্তান যেহেতু আছে, ভারত সেখানে এটা নিয়ে আর ইন্টারেস্টেড না। তো এখন এই যে পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী আসলো, উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তখনও কিন্তু সার্ককে আবার যে বিবৃতিতে বলেছে আমরা সার্ককে আবার পুনরুজ্জীবিত করতে চাই, যেটা একটা অসম্ভব জিনিস। ভারত যেটা চায় না, এটা নিয়ে কথা বলার কোনো দরকার আছে? উনি এই পর্যন্ত অন্তত 10 বার বলেছে সার্ককে চাই পুনরুজ্জীবিত করবো। ওনারা কেউ জিজ্ঞেস করে? উনি আজ পর্যন্ত এই সার্কের কোনো দেশে গেছে? এই যে সারা দুনিয়াতে এই যে ঘুরে বেড়ালো, 12টা দেশে ঘুরলো, এই 12 মাসে 12 দেশ ঘুরলো, 12 মাসে 13 দেশ ঘুরলো, সার্কের কোন দেশ তাকে আমন্ত্রণ জানিয়েছে? এমনকি পাকিস্তান তাকে আমন্ত্রণ জানিয়েছে, পাকিস্তানে পর্যন্ত গেছে। তো উনি সার্ক নিয়ে কথা বলে, এমন হতো না সার্কের 2-3টা দেশে যে উনি ঘুরে আসছে, সবার সাথে একই কথা বলছে, তাইলে তো একটা কথা। কেউ তো দাওয়াতই করে নাই ওনাকে।
এখন ক্ষমতা দখল করার পরপরই উনি বলল কি, রোহিঙ্গা ফয়সালা করতে হবে। রোহিঙ্গাদের সমস্যার সমাধান করার জন্য উনি প্রথমে আনলেন ওনার দুষ্কর্মের বন্ধু জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে এনে রোহিঙ্গাদের ওখানে গেলেন। ওখানে রোহিঙ্গাদের ওখানে গিয়ে বক্তৃতা দিলেন চাটগিয়া ভাষায়, বেশ সুন্দর। তাদেরকে ওখানে কথা দিলেন আগামী এই রোজার সময় গেল তো, এই ঈদের পরের ঈদ তারা মায়ানমারে গিয়ে করবে। দেখেন কত বড় ভণ্ড, কত বড় প্রতারক। সে কি জানে না এটা একটা ইম্পসিবল ব্যাপার? গুতারেস কিভাবে তাকে এই সমস্যার সমাধান করবে? গুতারেস দ্বারা পৃথিবীর কোন সমস্যার গুতারেস মিনস জাতিসংঘ দ্বারা কোনোদিন কোনো সমস্যার সমাধান হয়েছে সমস্যা বাড়ানো ছাড়া? জাতিসংঘের কথা কেউ শুনে? উনি এসে হাইকোর্ট দেখাই গেল, ওনারা এনে হাইকোর্ট দেখাইলো যে গুতারেসকে নিয়ে আসছে আমি, উনি ওনাকে বলছি আপনাদের কথা, উনি এগুলি সমাধান করে দিবেন। মানে এই দেশের মানুষকে সে কতটা যে বোকা মনে করে, মানে উনি যা বলবে মানুষ সেটাই বিশ্বাস করবে, সেটাই, মানুষ আর কিছু জানে না। তখন আমি এটা নিয়ে কথা বলেছি। আর জাতিসংঘের মহাসচিব আসার উদ্দেশ্য হলো করিডোর দেওয়া, এবং সে সেটা সেখানে বলেছে। তার যেদিন আসছে তার আগের দিন আমি ভিডিও করে বলে দিয়েছি। মানে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি অনুমান করেছি এবং হিসাব নিকাশ মিলিয়ে দেখছি জাতিসংঘের মহাসচিব তো তৎকালীন সময় এত ব্যস্ততা, গাজা, ইউক্রেন, ইরান সব মিলে এত একটা হসপস অবস্থা, এই সময় বাংলাদেশে উনি ইফতার করার জন্য আসার লোক না, আসার কথা না। ওনার উদ্দেশ্য আছে এবং সেটা সে তখন এটা নিয়ে আমি কথা বলেছি। সেই উদ্দেশ্য সে প্রকাশও করেছে, সে করিডোর দিতে বলছে, বলেছিলাম। তো রোহিঙ্গা তখন তো ওই ঈদ গেল, এই ঈদ গেল, কোনো সমস্যা নেই। এখন এসে উনি বলছেন রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করেছে এর চেয়ে বেশি কিছু করার নেই। ওইদিকে গতকালকে আমেরিকার থেকে রোহিঙ্গা আশ্রয়ের জন্য প্রশংসা করা হয়েছে। ওনারা তো প্রশংসা করবি, রোহিঙ্গা যে আশ্রয় দেওয়া হয়েছে সেই জন্য প্রশংসা করে, কিন্তু যিনি আশ্রয় দিয়েছেন তার নাম নেওয়া হয় নাই। এই ইউনূস সাহেব, এই ডেভিল নিজেও বক্তৃতার মধ্যে বলছে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া আমাদের জন্য একটি মহৎ মানবিক কাজ। সে তো আর বলবে না যে শেখ হাসিনা অত্যন্ত সাহসিকতার সাথে এত বড় একটা ঝুঁকি নিয়েছে। যখন এই রোহিঙ্গারা এসে এই আশা ঢল শুরু হয়েছে তখন তো আটকে দিয়েছিল, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতো যে এরা আমাদের জন্য একটা বোঝা হবে, আমাদের আইন শৃঙ্খলার জন্য একটা বিপদ হবে, আমাদের পরিবেশের জন্য একটা ঝুঁকি হবে, এবং এদের ফেরত দেওয়া হবে ঝুঁকিপূর্ণ, মানে অনিশ্চিত। তারপরেও উনি এদেরকে আশ্রয় দিয়েছেন। উনি আশ্রয় দেওয়ার পরে দেশের সবাই তাকে ধন্যবাদ, সবাই, এই বিএনপি থেকেও ধন্যবাদ জানানো হয়েছে, সকল রাজনৈতিক দল, সবাই সারা বিশ্ব থেকে প্রশংসায় ডুবে গেছেন। এমনকি নেদারল্যান্ডসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পত্রিকার ডিপ্লোমেট মাদার অফ ইউনিটি হিসাবে তাকে উপাধি দিয়েছেন। সেটা নিয়ে এখনকার মানুষ যারা এখন রাজনীতি করে এটা নিয়ে টিস করে, রসিকতা করে, মাদার অফ ইউনিটি উনি কোথায় পেল, কে দিয়েছে মাদার অফ ইউনিটি? উনি আসলে নোবেল পাওয়ার জন্য এটা করেছে। ওনারা সবাই তখন প্রশংসা করেছে। সবাই সহযোগিতা করেছে, সবাই প্রশংসা করেছে।
আর এখন বলে যে মাদার অফ ইউনিটি এটা বানানো। আবারও আপনাদের স্মরণে বলে দিচ্ছি, নেদারল্যান্ডসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পত্রিকা মিডিয়া, তারা ফ্রন্ট পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে, রোহিঙ্গাদের সাথে ছবি দিয়ে মাদার অফ হিউম্যানিটি তারা ডিক্লেয়ার করেছে। ব্রিটিশ এবং আন্তর্জাতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্রিকা গার্ডিয়ানে ওইটার উপরে চমৎকার একটা আর্টিকেল ছাপিয়েছে। তো আজকে সেই সমস্যার তো সমাধান হয়নি। এই ইউনূস ক্ষমতায় দখল করার পরেও ইতিমধ্যে 1.5 লক্ষের উপরে রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এই ইউনূসই বলেছে তারা আসতে চাইলে আমরা বাধা দেব না, আমাদের দরজা খোলা। উনি ভেবেছিল যে এদেরকে আসতে দিলে পশ্চিমারা ওনাকে বাহবা দিবে, আমেরিকানরা ওনার পাশে দাঁড়াবে, এই সমস্ত কারণে উনি দরজা খুলে দিয়েছে। আবার 1.5 লাখ আসছে, এখন আবার প্রায় লাখের কাছাকাছি বর্ডারের ইয়েতে এসে উপস্থিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে মোট 8 লক্ষের লিস্ট দেওয়া হয়েছে মায়ানমারকে। সেখান থেকে 1,80,000 তারা বাছাই করছে। বিমস্টেকে মিটিংয়ে যখন গেছে ইউনূস, তখন তাকে সেখানে ওই তার নিরাপত্তা উপদেষ্টা ভুয়া খলিল তাকে ওই লিস্ট ধরাই দিছে। তারা এসে এখানে সে কি উল্লাস, সে কি বিশাল রাজ্য জয় করে আসছে, 1,80,000 ফেরত নেবে, কিছুদিনের মধ্যে ফেরত নেবে, সেই ব্যবস্থা আমরা করেছি। ইউনূস ম্যাজিক। আসলে তো এই 1,80,000 আগেই সেটেল করা ছিল। যেহেতু করিডোর টেরিডোর নিয়ে কথা হচ্ছে, এই জন্য একটা টোপ দিল মিয়ানমার, এতেই তারা অ্যাডভার্টাইজ করা শুরু করলো। তারা আমেরিকার এখানে ঢুকাইতে চাইছে করিডোর দিয়ে, যে আরাকান ফুল রাখাইন দখল করবে, এখানে শান্তি ফিরে আসবে, তখন রোহিঙ্গাদেরকে নিবে। উনি এই খবর পড়ে না যে রোহিঙ্গারা আরাকানদের বিরুদ্ধে, আরাকানরা রোহিঙ্গাদের মারতেছে, রোহিঙ্গারা আরাকানদের মারতেছে, এদের মধ্যে পর্যন্ত যুদ্ধ হচ্ছে, রোহিঙ্গারা বার্মিজ আর্মির পক্ষে। এবং এই যে রোহিঙ্গা ক্যাম্প, এটা হলো এখন সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য, জঙ্গিদের অভয়ারণ্য। এখানে মিলিটেন্টরা এখানে বসবাস করে, যারা তাদের একটা বড় অংশ এই তথাকথিত ষড়যন্ত্রের আন্দোলনে এই শরিক হয়েছে। জামাতের বড় একটা শক্তি, মেইনলি জামাতের শক্তি এখানে কাজ করতেছে। ওটা জামাত অধ্যুষিত একটা জায়গা, এটা অস্ত্রাগারে পরিণত হয়েছে। সেই রোহিঙ্গারা কোনোদিন যাবে না ফেরত, যতদিন আমি ডক্টর মোমেন সাহেব যখন পররাষ্ট্রমন্ত্রী ছিল, আমাদের ডক্টর হাসান মাহমুদ যখন পররাষ্ট্রমন্ত্রী ছিল, আমি ওনাদেরকে বলেছি যে আপনারা এই রোহিঙ্গা সমস্যা যখন সমাধানের কথা বলবেন, আপনারা শুধু আমেরিকার কথা বলেন না। আমেরিকার যত বেশি বলবেন, সমাধান তত দূরে চলে যাবে। এই সমস্যার সমাধান হলো চীনের কাছে, এই সমস্যার সমাধান হলো ভারতের কাছে, আর এই সমস্যার সবার উপরে সমাধান হলো রাশিয়ার কাছে। আপনাকে এখানে জিওপলিটিক্স বুঝতে হবে, ইন্টারেস্টটা বুঝতে হবে। আপনি আমেরিকাকে, পশ্চিমাদেরকে তোষণ করার জন্য আপনারা তাদের কাছে দৌড়ান। এই যে ইউনূস এই যে একটা মিটিং করলো, সেমিনার সম্মেলন করলো ইয়াতে কক্সবাজারে 3 দিন ব্যাপী, আজকে শেষ হয়েছে। এটা হলো শো, এটাতে কোনো ফয়সালা হবে না। ওই মিটিংয়ে সে বলছে, বক্তৃতায় এই ডেভিল ইউনূস বলেছে যে মায়ানমার ছাড়া এই সমস্যার সমাধান হয়। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদী এতদিন পরে বললো যে মায়ানমার ছাড়া এই সমস্যার সমাধান হবে না। আবার এই রোহিঙ্গাদেরকে এই সাইনবোর্ড নিয়ে উনি যখন জাতিসংঘে যাবে আগামী 24-25 তারিখে সেপ্টেম্বরের, তখন এই রোহিঙ্গা সম্মেলনের আয়োজন করছে জাতিসংঘের তত্ত্বাবধানে।
এগুলি কিছু না, এগুলি একটা কাভারেজ নেওয়া, এগুলি বলা, কথা বলা, বক্তৃতা দেওয়া, এর বাড়িতে এখানে কিছু হবে না। তো মূলত যেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম আজকে, রোহিঙ্গাদের নিয়ে অনেক বেচা কিনা হয়েছে, এই নিউজ বহুত রকমের বেচা কিনা হয়েছে। উনি জানে যে এটা সমাধান করা সম্ভব না আমেরিকানদের পক্ষে, ইউরোপের মধ্যে। তারা এটাকে টিকিয়ে রাখবে, তারা এটাকে জিয়ে রাখবে বার্মাকে ডিস্টার্ব করার জন্য। তারা আরাকানদেরকে জিয়ে রাখছে বার্মাকে ডিস্টার্ব করার জন্য। যদিও আরাকান এখন ব্যাকফুটে আছে, তারা এখন চাপের মুখে আছে, অনেক জায়গা তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। যে কোনো সময় তারা বাংলাদেশের দিকে মুভ করতে পারে, মানে পালিয়ে আসতে পারে। ইতিমধ্যে 2-4 জন করে আসা শুরু হয়েছে। রোহিঙ্গা যেগুলি আছে এগুলিও ছেড়ে দিতে হবে। ওনাদের তো আমেরিকা চাপ বললেই ওরা ছেড়ে দিবে, এবং আসতেছে প্রতিদিনই 200, 300, 500 করে ঢুকতেছে। এটা তো বলে না। এইভাবে করিয়ে তো 1.5 লাখ, 1,60,000-এর কাছাকাছি অলরেডি চলে আসছে। এখন রোহিঙ্গা 15 লাখের উপরে বাংলাদেশে। তো সেই রোহিঙ্গাদেরকে নিয়ে এখনো কেন বেচা হয়, এখনো ধান্দা চলতেছে। রোহিঙ্গার সমস্যার সমাধান, মূল সমস্যা রাশিয়ার কাছে। কারণ যেহেতু ইন্ডিয়া এবং চীন, মায়ানমারের তো একদম রাশিয়ার একান্ত বাধ্যগত। রাশিয়ার অস্ত্র দিয়েই তারা যুদ্ধ করতেছে। রাশিয়া তাদেরকে ফুল সাপোর্ট দিচ্ছে, বিমান দিচ্ছে, গোলা দিচ্ছে, হেলিকপ্টার দিচ্ছে, ড্রোন দিচ্ছে, সবই। কারণ এখানে কারণ হচ্ছে এখানে যুদ্ধ হচ্ছে যেমন ইউক্রেনে যেমন হলো ফিল্ড যুদ্ধ করছে রাশিয়া ভার্সাস রেস্ট অফ দি ওয়ার্ল্ড, লাইক ন্যাটো অ্যান্ড আদার টোটাল 55 কান্ট্রিজ। ইউক্রেনটা হলো যুদ্ধক্ষেত্র। ইউক্রেনের তো 7 দিনও টিকে থাকার কোনো ক্ষমতা প্রথম থেকেই ছিল না, এখন তো শেষ। মূলত যুদ্ধটা তো পশ্চিমারা করতেছে রাশিয়ার বিরুদ্ধে। এখন এই রাখাইনটাও এখন সেই পর্যায়ে চলে গেছে। এইটা আরাকান সাপোর্টেড বাই ওয়েস্ট অ্যান্ড মায়ানমার সাপোর্টেড বাই রাশিয়া অ্যান্ড চায়না। এখন তো চায়নার সরাসরি সৈন্য এখানে মোতায়েন করা হয়েছে। তাদের যে এস্টাবলিশমেন্ট আছে এখানে, ইন্ডিয়ার যে এস্টাবলিশমেন্ট এখানে আছে, এগুলি তারাই এখানে তাদের সেই প্রতিরক্ষার ব্যবস্থা তারা করেছে। এখন তারা এদিক থেকে সরাই দিচ্ছে এই বার্মিজদেরকে। আর মায়ানমার তো এখন প্রচন্ড চাপের মুখে রাখছে আরাকানদের, তারা টিকেই থাকতে পারবে না আর। সো এখান থেকে আমেরিকা সরে গেছে অলমোস্ট। এখন আর করিডোর তাদের দরকার নাই। কারণ এখানে যেহেতু রাশিয়া সরাসরি ইনভলভ হয়ে গেছে, এখানে ওই জমি ছাড়া আর কিছুই পাওয়া যাবে না, থাকবে না, সব শেষ। আর ইন্ডিয়ান প্রেসারে বাংলাদেশ আর্মি যেহেতু বলে দিচ্ছে যে আমরা এখানে মধ্যে ইনভলভ হব না, বাস আমাদের এখান থেকে করিডোরও যাবে না। তো এখন এই সমস্যাটা তো আলাদা একটা সমস্যা, ইটস দ্য ইন্টারন্যাশনাল প্রবলেম। রোহিঙ্গাটা এখন ইন্টারন্যাশনাল প্রবলেম। সেই জন্য বললাম যে যতদিন পর্যন্ত রোহিঙ্গারা এখানে থাকবে, এইটা দিয়ে মায়ানমারের সাথে তারা এই একটা চাপাচাপির মধ্যে রাখবে। এদের স্বার্থেই এরা এটা এতদিন পর্যন্ত জিয়ে রাখছে। আর এদের সাথে নিয়ে যত সম্মেলন করবে, সামিট করবে, ততই মায়ানমার এটা তাদের মাথায় আগুন ধরবে। চায়না এটার মধ্যে তখন মানে ঢুকাবে, তাদের নজর আরো বেশি দিবে যাতে সফল না হয়। ইন্ডিয়া তো এখন আরো বেশি দিবে। আগে যা ছিল একটু মানে হিসাব নিকাশ করে একটু বন্ধুত্ব টিকানোর জন্য, এখন তো আরো দিবে। এই জার্মান একটা পত্রিকা গতকালকের রিপোর্ট কি ফ্রাঙ্কফুটার অ্যালেঙ্গিমিয়ান, সো ওই পত্রিকায় নিউজ করেছে, এটা গতকালকের নিউজ। প্রেসিডেন্ট ট্রাম্প গত 1.5 সপ্তাহে বা 2 সপ্তাহে 4 বার ফোন করেছে মোদিকে। মোদি ডিড নট পিক আপ হিজ ফোন, রিসিভ করেন এই ফোন। এখন কোন পর্যায়ে আছে? আমাদের দেশে পত্রিকা তো ওই ডিপ স্টেটের ব্রিটিশ আমেরিকান সাপ্লাই যা দেয় তাই আমাদের দেশের পত্রিকায় লেখে। এগুলি খুঁজে বের করে যে মোদি 4 বার ট্রাম্পের ফোন ফিরিয়ে দিছে, ফোন রিসিভ করেনি।
রাজনীতিটা কোথায় গিয়ে পড়ছে? এই 31শে আগস্ট যে এসসিও সামিট আছে, সেখানে 3 নেতা বসবে, পুতিন, মোদি, শি। সেখানে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে, ইনক্লুডিং বাংলাদেশ। সেজন্য মাথা খারাপ হয়ে গেছে, এই বুদ্ধি ইন্ডিয়াকে আমি হারাই ফেললাম। তো ইন্ডিয়াকে তো তুমি নিজের হাতে নিজের লক্ষ্মী পায়ে ফেলে সরাইছ। 30 বছর সম্পর্ক করলো ইন্ডিয়া তোমার সাথে, আজকে তুমি হঠাৎ করে তুমি চোখ উল্টে ফেলছো। তো তোমাকে বিশ্বাস করবে কে? কেউ বিশ্বাস করে না তাকে। ইন্ডিয়া তার স্বার্থে তার সাথে একটা সম্পর্ক রাখছে, ব্যবসায়িক স্বার্থে। তো তোমার সাথে ব্যবসায়ী যখন আমার হইল না, তুমি যখন ট্যারিফ চাপায় আমাকে নাজেহাল করলা, ঠিক আছে, থাকো তোমার রাজনীতি নিয়ে, আমিও দেখি কি করা যায়। তো সেইটারই গ্লিমস হলো এই মোদি যে ফোন রিসিভ করে না। সো এরকম একটা কমপ্লেক্স একটা ইস্যু, ইউনূস সাহেবের মতো রাজনৈতিক আনারি যে সার্কের কোনো দেশ সফর করলো না, সার্ক ঠিক করে ফেলাইল। আসিয়ানে আমরা ঢোকার কোনো সুযোগই নাই, সেখানে সে আসিয়ানে ঢোকার প্রক্রিয়া করতেছে। বার্মার সাথে সম্পর্ক হলো রোহিঙ্গা নিয়ে, উনি ইউরোপে গুতারেস্ট্রে এনে এখানে আমাদেরকে বিক্রি করতেছে। এই যে ধান্দাবাজি, এই যে ছলচাতুরি, এই যে প্রতারণা, এটা ইউনূসের পক্ষেই সম্ভব। এখন শুনলাম, এটা বলেই শেষ করব, যে তার জন্য সবচাইতে নিরাপদ জায়গা হলো, তাকে তো যেতে হবে। কোথায় যাবে? যেইভাবে আওয়ামী লীগের সমর্থকরা সারা বিশ্বেই তো ছড়ায় ছিটিয়ে আছে, পাকিস্তান ছাড়া যেখানেই যাবে সে নাজেহাল হবে। এই যে মাহফুজ, উনি নিজেই তো লন্ডনে হইল, মাহফুজ যে নাজেহাল হইল। অতএব উনি এবং ওনার কোনো লোক গণতান্ত্রিক কোনো দেশে আর সুরক্ষা পাবে না, রাস্তায় নামতে পারবে না, কোনো সভা সেমিনারে যেতে পারবে না, শেষ। ওইটাকে সে সেভ করার জন্য, নিজের ফিউচারকে সেভ, যদি বেঁচে থাকে, আল্লাহ বাঁচায় রাখে, আমি চাই বেঁচে থাকুক। সে যেভাবে মানুষকে অপমান করেছে, মানুষকে লাঞ্ছিত করেছে মবের মাধ্যমে, তার বাহিনী দিয়ে, দুদুকে, তার এই দুর্নীতিবাজ দুদুককে দিয়ে যেভাবে মানুষের অপমান করেছে, ডিফেম করেছে, যেভাবে মিথ্যাচার করেছে, বাংলাদেশকে যেভাবে ধ্বংস করেছে, আমি চাই উনি অন্তত আরো 20 বছর বেঁচে থাকুক। যতদিন উনি বেঁচে থাকবে ততদিন উনি কষ্টে থাকবে, ততদিন উনি সাফার করবে। তার সেই সাফারিং হতেই হবে। হি মাস্ট সাফার ফর হিজ ডিডস। তা নাহলে শিক্ষা নিবে না। কোন স্বৈর শাসক, কোন ডাকাত বিদেশ থেকে এসে একটা শান্তিপূর্ণ ফুলের বাগানকে তছতছ করে দেয়, উনি যদি সাফার না করে, উনি যদি না ভোগে, তিলে তিলে না ভোগে, তাহলে মানুষের আত্মা শান্তি, বাঙালির আত্মা শান্তি পাবে না। সেজন্যই উনি এখন তার পরবর্তী ঠিকানা হিসাবে পাকিস্তানের সাথে নির্ধারণ করেছে। ওখানে আর ওনার বিরুদ্ধে মিছিল মিটিং হবে না, উনি আরামে আসে থাকে, এই একমাত্র দেশ পৃথিবীতে। এবং তার লোকজন যেন সহজে পাকিস্তানে চলে যেতে পারে, এই জন্য সরকারি এবং লাল পাসপোর্টধারীরা পাকিস্তানে এখন ভিসা ফ্রি করে দিচ্ছে, যাতে পালিয়ে যাওয়ার জন্য যখন তখন তারা দূরে ওখানে চলে যেতে পারে। ওই পথ করে ফেলছে সে। তার শেষ ঠিকানা পাকিস্তানে। ওই ডালিম যে পাকিস্তানে উঠছে না মেরে, তাকেও সেখানে যে উপস্থিত থাকতে হবে। এই পাকিস্তানি তার শেষ ঠিকানা। আমরা সবসময় বলতাম না, আমরা যখন মিছিল মিটিং করতাম আজ থেকে 40 বছর আগে, পাকিস্তানের প্রেতাত্মা পাকিস্তানে ফিরে যা। তো আজকে ইউনূসের বেলায় সেটাই হবে জোৎসই, যে ইউনূস, তুই পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তানে ফিরে যা। ভালো থাকবেন, ধন্যবাদ।